জামাতের জোটে এনসিপি ও এলডিপি আদর্শিক নয়, নির্বাচনী সমঝোতা দাবি নাহিদের। এনসিপিতে ভাঙনের সুর। মায়ের চিকিৎসার খবর নিলেন তারেক রহমান, অফিস করলেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। ঢাকা 17-এর জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ। বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে দেবে না। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতে পালিয়ে গেছে খুনি, বলছে পুলিশ। ইনকিলাব মঞ্চের অবস্থান অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জামাতের সাথে গাঁটছড়া বাঁধতে গিয়ে এনসিপিতে ভাঙনের সুর। তাসনিম জারার পর এবার পদত্যাগী দলের আরেক সিনিয়র নারী নেত্রী তাসনুভা জাবিন। এছাড়াও জামাতের সাথে সমঝোতায় আপত্তি জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০টি আসনের বিনিময়ে জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় এনসিপি। আর এই জোটকে কেন্দ্র করে এনসিপিতে দেখা দিয়েছে অস্থিরতা। শনিবার সন্ধ্যায় পদত্যাগের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও ঢাকা ৯ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ফেসবুক পোস্টে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপির পরিবর্তে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তিনি। শনিবার সন্ধ্যায় দলটির আরও ৩০ জন নেতা জামায়াতের সাথে সম্ভাব্য জোটের বিরোধিতা করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি লেখেন। সেখানে তারা বলেন, জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাস এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবিরের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং এনসিপির সাথে সাংঘর্ষিক। রবিবার সকালে ফেসবুক পোস্টে ক্ষোভের কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, জামাতের সাথে জোটে গেলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য দিতে হবে। এদিন পদত্যাগ করেন দলটির আরেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা ১৭ আসনের মনোনীত প্রার্থী তাসনুভা জাবিন। তিনি বলেন, জামাতের সাথে জোট নতুন কোনো ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত। নাটক সাজিয়ে এতদূর আনা হয়েছে। এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফায় এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে মানে এনসিপিকে আর আলাদা করা যাবে না। এটা যদি 5 বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো, তখন এটা হতো। তবে এসব ঘটনায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দাঁড় করানো প্রয়োজন। যদি কারো কোনো ভিন্নমত থাকে সেটাকেও আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে এই ভিন্নমত, এই পার্টির যে গণতন্ত্রের চর্চা, এই সমস্ত কিছুর চর্চার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের বাংলাদেশে নেতৃত্বের জায়গায় আসীন হবে। জামাতের সাথে জোটকে কেন্দ্র করে দলে সৃষ্ট অস্থিরতা এনসিপিকে নির্বাচনের আগে ব্যাকফুটে ঠেলে দিতে পারে বলে মনে করছেন দলটির সাথে সংশ্লিষ্ট অনেকেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন ছেলে তারেক রহমান। রোববার রাত 11টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্তব্যরত চিকিৎসকদের কাছে মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রায় 1 ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি। এ সময় স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন। নানা শারীরিক জটিলতা নিয়ে অনেকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। শনিবার মধ্যরাত থেকে আবারও জটিল হয় তার অবস্থা। এর আগে রোববার দুপুরে প্রথমবারের মতো গুলশানের কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেশ কিছু সময় ধরে দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন তার সাথে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষ যেই পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আহমেদ সরার রিপোর্ট। বেলা 1:30 দিকে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাত্র 10 মিনিটেই 83 নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান।
এরপর তিনি তার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন। আপনার মানে পুরো বডি শেপের সাথে টাচ করে যাতে প্রেসার না। গুলশান কার্যালয় থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানের প্রথম দিনের অফিস করার বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের ফিলিং অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। অনেক দিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম কার্যালয়ে আসার খবর শুনে ভিড় জমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ দিন আজ। বিএনপি ও জামাতের অনেক প্রার্থী রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটাররা ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র দূর করবে বলে মনে করছেন প্রার্থীরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসনের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17 থেকে। রবিবার সকালে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশান এলাকার ঢাকা 17 জনগণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার। তার পক্ষ থেকে আজকে আমি রিটার্নিং অফিসার এবং ঢাকার বিভাগীয় কমিশনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম এবং ইনশাআল্লাহ আগামীকাল তার পক্ষ থেকে এটা আবার এই অফিসে আমরা দাখিল করব। ঢাকা 4 থেকে ঢাকা 18 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিরা। সকল দল তারা গণতান্ত্রিক উপায়ে আগামী নির্বাচনটিতে তারা অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি জনগণ তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন। ভোটাররা এবার ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন বলে জানান তারা। একটা গোষ্ঠীও আছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, সেই নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না, এই শক্তি সক্রিয় আছে। কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মনোনয়ন ফর্ম জমা দেয়া পিছিয়ে নেই জামায়াতে ইসলামী, বাম ও স্বতন্ত্র প্রার্থীরা। সব প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে জোর দেন প্রার্থীরা। জুলাইয়ের যে পরিবর্তনের যে আশা, আধিপত্যবাদের বিরুদ্ধে যে আশা রেখেছে জনগণ, আমি দৃঢ় বিশ্বাসী এদেশের জেনারেশন বর্তমানে কোনো দলকে দেখে, মার্কাকে দেখে ভোট এবার আর দিবে না। বিএনপি, জামাত, এনসিপি কিংবা বাম দল মিলে ঢাকায় কতজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন জমা দিবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। ঢাকা 17 আসনে ভোটার হয়েছেন তারেক রহমান। এই আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে শনিবার ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে ওই আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন। ইসি শনিবার জানিয়েছিল রোববার কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক রোববার বিকেলে সাংবাদিকদের জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নির্বাচন কমিশন অনুমোদন করেছে। জামাতে ইসলামীর সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটের বিষয়টি যার যার দলীয় সিদ্ধান্ত। তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত মেলে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। নজরুল ইসলাম খান জানান, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচনের সামাজিক মাধ্যমে এআই এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআই এর অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানো হবে। রোববার ঠাকুরগাঁও শহরের অন্যতম সমাজ কল্যাণ প্রতিষ্ঠান মানব কল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টার মাঠে জেলার আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবারও রাজপথে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন তা দেশের আলেম ওলামারা সবাই পছন্দ করেছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে তিনি ওসমান হাদি, আবু সাইদ সহ সকল জুলাই যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের অবদান স্মরণ করেন। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে যেটা বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে হাদির খুনিদের বিচার শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি। রোববার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এই প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, হাদি হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 6 জন আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দলের কিছু নেতাকর্মী না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের দলে জায়গা করে দিচ্ছেন। হাদির মতো হত্যাকাণ্ড এড়াতে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে। দলের ভেতরে আড়ি পেতে থাকা সুবিধাবাদী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। ওসমান হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে পালিয়েছে। ঘটনার 16 দিন পর রোববার স্বীকার করল পুলিশ। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে ক্ষতিগ্রস্তরাই তাকে হত্যা করেছে বলে দাবি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এ. নজরুল ইসলামের। তাদের ধারণা, হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। হাদির হত্যাকারীদের পালাতে সহায়তাকারী 2 জনকে মেঘালয়ে গ্রেপ্তারের দাবিও করে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 12 ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। দেশে চিকিৎসার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন।
হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার করা হয়েছে মূল শুটার ফয়সালের বাবা, মা আর সহযোগী সহ 11 জন। আর হাদিকে ভারতে পালাতে সহযোগিতা করা 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বলে দাবি করেন গোয়েন্দারা। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। হাদি হত্যার মোটিভ সম্পর্কেও ধারণা দেয় পুলিশ। 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এটা কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় মূল সন্দেহভাজন ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে এমন আশা পুলিশের। এই যাবৎ এ ঘটনা জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে কর্মসূচি মাসব্যাপী চলবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠন নেতারা। আগামী 10 দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসকে বিশ্বাসযোগ্য নয় বলে জানান তারা। বলেন, কোনো আশ্বাস নয়, হাদি হত্যার বিচারই একমাত্র সমাধান। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যার বিচার শেষ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। কোনো অদৃশ্য চাপের কারণে দেশে গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের তথ্য দিতে পারছে না বলে অভিযোগ করেন ইনকিলাব মঞ্চ নেতারা। এদিকে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এখন আমাদের ডিজিএফআই, এনএসআই, ডিবি এরা অনেক পাওয়ারফুল, এরা এখন কিছু করতে পারতেছে না। কেন? তারা কোনো চাপের কারণে ধরতেছে না, বা তাদের উপরে বড় কোনো চাপ আছে এই কারণে তারা ধরতে পারতেছে না। যতদিন পর্যন্ত না হাদিবার বিচার না হবে, হাদিবার হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। 2025 সালে অর্থনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বল 5 ব্যাংকের একীভূতকরণ ও ট্রাম্প ঘোষিত ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ। আর 36 জুলাই পরবর্তী শেয়ার বাজার নিয়ে প্রত্যাশার পারদ ওপরের দিকে থাকলেও চলতি বছরও হতাশার মধ্যেই আটকে থেকেছে বিনিয়োগকারীরা। এর বাইরে ডলারের রেট স্থিতিশীল রাখার চাপের মধ্যে অন্তর্বর্তী সরকারের বড় চেষ্টা ছিল কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাড়ানো। বছরের অর্থনীতির উল্লেখযোগ্য ঘটনাগুলো জানাচ্ছেন গোলাম ময়নুল হাসান। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে ব্যাংক দখল, লুটপাট ও অর্থ পাচারে কার্যত নড়বড়ে হয়ে পড়ে ব্যাংকিং খাত। চরম অনিয়ম ও অব্যবস্থাপনায় ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের 1/3 বেশি এখন খেলাপি, যার পরিমাণ 6,40,000 কোটি টাকা। খেলাপি ঋণে এমন চিত্র যুদ্ধ বিধ্বস্ত দেশেও দেখা যায় না। ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয় সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নেই। খেলাপি ঋণের ভারে এখনো অস্তিত্ব সংকটে অনেক ব্যাংক। এর মধ্যে দুর্বল 5 ব্যাংক একীভূতকরণের বিষয়টি আলোচনায় ছিল বছর জুড়ে, কারণ জমানো অর্থ ফেরত পাওয়ার আশায় রয়েছেন 5 ব্যাংকের আমানতকারীরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে গত এপ্রিলে ইউএস ট্যারিফ ঘোষণা করেন। সেখানে বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% আরোপ করে, যা বাংলাদেশের পোশাক খাত তথা দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হয়। তবে শেষ পর্যন্ত আগস্টে শুল্ক 20% নামিয়ে আনতে সক্ষম হয় অন্তর্বর্তী সরকার। এদিকে দেশের দীর্ঘদিনের বিনিয়োগ খরা কমাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গত এপ্রিলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে, যদিও তাতে প্রত্যাশিত ফল আসেনি, কারণ এখনো বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন নির্বাচিত সরকারের দিকে।
আমার কাছে মনে হয়েছে যে মনিটারি পলিসি বা কেন্দ্রীয় ব্যাংকের কিছু সক্রিয় উদ্যোগ চোখে পড়েছে এই সমস্ত সংস্কারগুলোর ক্ষেত্রে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলোতে সংস্কার প্রত্যাশিত ছিল সেই জায়গাগুলোতে আমরা বড় রকমের সংস্কার দিই। বা মূল্যস্ফীতির পিছনে যে একটা বড় কারণ বা মুদ্রাস্ফীতির বাইরে অর্থাৎ বাজারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এজেন্টসদের ভূমিকা এবং তারা বাজারকে নিয়ন্ত্রণ করার যে ভূমিকা, সেই জায়গায় বাণিজ্য মন্ত্রণালয়ের যে ভূমিকাটি আমরা প্রত্যাশা করেছিলাম সেটিও আসলে আমরা এবছরে দেখতে পাইনি। বছর জুড়ে ডলারের দাম ঘুরে ফিরে 122 থেকে 123 টাকার মধ্যে ঘুরপাক খেয়েছে, আর প্রতি মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ব্যাংকিং খাত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বড় স্বস্তি এনে দিয়েছে। গোলাম মনিউল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। রোববার সকালে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, 3 বাহিনীর প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচারপতি সৈয়দ রেফাত আহমদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় গত 23 ডিসেম্বর। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। তার মেয়াদ শেষ হবে 2028 সালের 17 মে। জুবাইর রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্ট, 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন 2003 সালের 27 আগস্ট। নিয়োগ স্থায়ী হয় 2005 সালে, আর আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন 2024 সালের 13 আগস্ট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জামাতের জোটে এনসিপি ও এলডিপি আদর্শিক নয় নির্বাচনী সমঝোতা দাবি নাহিদের, এনসিপিতে ভাঙনের সুর। মায়ের চিকিৎসার খবর নিলেন তারেক রহমান, অফিস করলেন বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। ঢাকা 17 এর জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ। বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে দেবে না, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতে পালিয়ে গেছে খুনি, বলছে পুলিশ। ইনকিলাব মঞ্চের অবস্থান অব্যাহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টা, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।